সবাইকে দর্শক ভিন্ন জগতের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি জয় কুমার সাহা আজকে দর্শক উপস্থাপনায় আছি এবং আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি দর্শক স্বপ্নদ্রষ্টা প্রণব বিশ্বাস। ওনার পরিচয় তিনি একজন ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষক এবং পাশাপাশি তিনি একটা সামাজিক শিক্ষা সেবা প্রতিষ্ঠান মাল্টিপারপাস লার্নিং সেন্টারের পরিচালক। তো স্যারের সাথে আমরা পরিচিত হব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই আজকে আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার পরিবর্তন। তো স্যার, আপনার পরিচয় এবং ভিন্ন জগৎ এর উদ্দেশ্য সম্পর্কিত যদি কিছু বলতেন দর্শকদের কাছে। ধন্যবাদ। আমার পরিচয় বলতে গেলে পরিচয় বিভিন্ন রকমের থাকতে পারে। তো একজন মানুষের পরিচয় থাকতে পারে, তার একটা নাম দেওয়া হয়, কারণ নাম না থাকলে তাকে আইডেন্টিফাই করতে হয়। সেই জন্য পরিবার থেকে আমাকে নাম দেওয়া হচ্ছে প্রণব বিশ্বাস। তারপরে একটি কর্ম পরিচয়, বর্তমানে আমি একটি কর্ম পরিচিত। আমি আমাদের একটি ইংলিশ ভার্সন স্কুল চট্টগ্রামে ওয়েসিস জ্ঞান ল্যাবরেটরি স্কুল, সেখানে আমি শিক্ষকতা করি এবং পাশাপাশি আমার একটা নিজস্ব সৃষ্ট এই সামাজিক শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠান মাল্টিপারপাস লার্নিং সেন্টার এর পরিচালনায় আমি আছি। আর আমরা যদি আরেকটু দূরে যাই তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আশরাফুল মাখলুকাত আমরা যেটা বলি যে মানুষ শ্রেষ্ঠ জীব, সেই শ্রেষ্ঠ জীবের মধ্যে মানুষ হিসেবে আছে এবং একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি আছি। তো সেই স্বাধীন দেশটি এমন একটি দেশ যা ভাষার জন্য, মাতৃভাষার জন্য আন্দোলন করেছিল এবং সারা বিশ্ব এই দেশটিকে স্মরণ করে তাদের নিজ নিজ মাতৃভাষাকে পালন করে। এবং আমি এমন একটি স্বাধীন দেশে আছি যে দেশটি মানে আপনার বিভিন্ন ধরনের বর্বরতা থেকে রক্ষা পেয়েছে, একটা পরাধীন দেশ থেকে মুক্ত হয়েছি, সেরকম একটি স্বাধীন দেশ। তো সেই অর্থে এখন আমরা এই মুজিব শতবর্ষে আছি। আমাদের সেই মুজিব শতবর্ষে আমি আমাদের জাতির জনক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আর আমাদের যে ভিন্ন জগৎ আজকে টকশো, আমি এই উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে ভিন্ন জগৎ নামক একটা টকশো আমি দিয়েছি এই কারণেই যে আমাদের একটি মনোজগৎ আছে, সেই মনোজগৎটা আপনার থেকে আমার ভিন্ন হতে পারে। বা আমরা যদি মনে করি যে একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র, আমরা সবাই একসাথে চিন্তা করি যে আমরা একটি সুন্দর সুখী জীবন করতে চাই, তাহলে সুন্দর একটি জগৎ আমরা তৈরি করতে পারি। এটা যদি আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা যদি আপনি দেখেন এবং আপনার মাধ্যমে যদি আরও 17 কোটি মানুষ সেই স্বপ্নটা দেখে, তাহলে আমরা কিন্তু একটা সুন্দর জগৎ আমরা রচনা করতেই পারি। সেই অর্থে আসলে আমি ভিন্ন জগৎ নাম পোষণ করেছি। আরেকটি কারণ বলি যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই করোনা পরিস্থিতিতে সবাই কিন্তু ভিন্নভাবে বসবাস করছি। আমরা এই আপনার ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি, তারপরে ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল অফিস করা হচ্ছে। আমাদের এই বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী এবং যে কোনো জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে এই ভার্চুয়ালি অফিস মেনটেন করা যাচ্ছে এবং মার্কেটিং, বিভিন্ন অনলাইন মার্কেট হচ্ছে যে অনলাইনের মাধ্যমে। তো আমরা এই সর্বপ্রথমই কিন্তু আমরা একটা পরিবর্তনে দেখে যাচ্ছি। তা আমরা যদি পরিবর্তিত হই তাহলে আমাদের জগৎটা পরিবর্তিত হবে। সেইটা নিয়ে আসলে ভিন্ন জগৎ কথা বলছে এবং এই করোনার যে শিক্ষাটা আমাদের দিয়েছে, আমাদের নতুন করে ভাবনার সময় এসেছে, সেই জন্য আসলে আমি ভিন্ন জগৎ দিয়েছি। ধন্যবাদ স্যার, আপনার এই মহৎ উদ্যোগের জন্য। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন আপনার এই মহৎ উদ্যোগের উদ্দেশ্য যেন যাতে সফল হয়। তো প্রিয় দর্শক, আমরা আজকের আলোচ্য বিষয়ে যদি চাই, আজকে আলোচ্য বিষয়ে আপনাদের আমি আগে জানিয়েছি, সেটা হল শিক্ষার পরিবর্তন। তো স্যার, আপনি কি মনে করেন আপনার দৃষ্টিতে ভিন্ন জগতে শিক্ষার কি কি পরিবর্তন হতে পারে এবং কেন? আমাদের যে শিক্ষার পরিবর্তন আমি অনুভব করছি সেটা হচ্ছে যে আজকে দেখেন আমাদের যে এই মানে 2019 সালের ডিসেম্বর থেকে করোনা ছড়িয়ে গেছে এবং আমরা তথ্যটা মোটামুটি জানি। তখন জানুয়ারি থেকে আমরা কিন্তু আমাদের দেশে আলোচনা চলছিল, কিন্তু তারপরেও
অনেক মাধ্যম, মিডিয়া বলেন, আমাদের সরকার বলেন, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সমাজসেবী যারা আছেন, বিভিন্ন এনজিও, তারা কিন্তু চেষ্টা করেছেন যে মানুষকে সচেতন করার জন্য। জি স্যার। কিন্তু মানুষ কিন্তু তার অভ্যাসের পরিবর্তন করে নেয়। এর কারণ হচ্ছে, আমি মনে করি যে এটা ফর্মাল এডুকেশনের মধ্যে একটু রং থাকতে পারে, তা আমার মনে হচ্ছে। এবং সেজন্য আমি মনে করি যে আমাদের যে শিক্ষার ধরনটা চেঞ্জ করতে হবে। কীরকম? ধরুন, আমরা প্র্যাকটিক্যাল এডুকেশন থেকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি ওই পরীক্ষা দিয়ে পাস করি, শুধু এইভাবে আমি পাস পেলাম, এটা আমার তেমন কিছু গুরুত্ব আনবে না। আপনার কীভাবে একজন স্বেচ্ছাসেবক বানাতে হবে। একজন ছাত্র, তাকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় নিতে হবে। একজন ছাত্র সে যেন আপনার স্কুলের রুম পরিষ্কার করে, তাহলে কিন্তু সে কী হবে, এই যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার প্র্যাকটিস করবে সে। ঠিক আছে? জি স্যার। রক্তদান কর্মসূচি তাকে অনুপ্রাণিত করতে হবে, সে যেন রক্তদান করে। কারণ আমাদের দেশে যদি স্বেচ্ছাসেবক বাড়ে, আমাদের দেশে যদি নৈতিকতা বাড়ে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু সুন্দর সমাধান করতে পারবো। আজকে দেখেন, আমাদের ন্যায় অন্যায় অনেক কিছু হচ্ছে, তো সেখানে যদি পুলিশ প্রশাসন সঠিক থাকে, তারা যদি ন্যায়ের মধ্যে থাকেন, তাহলে কিন্তু মানুষ সঠিক বিচার পাবে। এখানে কিন্তু মানে এককভাবে সরকার দোষারোপ করা যাবে না। সরকার পুলিশদেরকে বেতন দিচ্ছে, পুলিশ প্রশাসনের বেতন দিচ্ছে, এবং তারা মানে সঠিক বা বেঠিক এত কিছু তো ওই সেন্ট্রাল জায়গা থেকে সম্ভব না। প্রত্যেকটি মানুষকে নৈতিক হতে হবে। আমি শুধু পুলিশের কথা বলতেছি না, যে কোনো সেক্টর বলেন, আপনার যে ঘুষ খাওয়া, এই যে একজন মেধাবী ব্যক্তি চাকরি পাচ্ছে না, একজন মেধাবিহীন ব্যক্তি চাকরি পাবে, তাহলে কিন্তু সেই মেধাবিহীন ব্যক্তিটা যদি আপনার সমাজ সেবায় নিয়োজিত হয়, তাহলে তো সে কিছু করতে পারবে না। তো সেই জন্য এই পরিবর্তনগুলো অনেক বেশি দরকার। এবং আমি যেটা মনে করি যে বিজ্ঞান, শিক্ষার মধ্যে বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে, শিক্ষার মধ্যে স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? শুরু থেকে একজন মানে তার ইমিউন পাওয়ার যদি অনেক স্ট্রং থাকে, সেই জন্য এখানে খেলাধুলার শরীরচর্চাকে গুরুত্ব দিতে হবে। আমাদের যে শারীরিক শিক্ষা আছে সেটাকে গুরুত্ব দিতে হবে। আমাদের যে বিনোদন আছে, আমাদের যে সংস্কৃতি আছে, সেইগুলোকে গুরুত্ব দিতে হবে। আজকে আপনার ড্রয়িংয়ের মাধ্যমে আমরা একটা বিনোদন করতে হবে। আমাদের গান, আমরা নাচ, কবিতা, এগুলো কিন্তু মানে ক্রমশ কমে যাচ্ছে। আজকে দেখেন, আমাদের যে আগে যে গানগুলো আছে সেগুলো মনে নেই। আমাদের এখন যে গানগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কোনো মানে আপনার রিদম নেই। সত্যিকার অর্থে আপনার গানের মধ্যে রস থাকবে, সেই রসটা নেই, সে আস্বাদন আমরা করতে পারি না যেটা আগের গান ছিল। তার মানে এই জায়গায় কিন্তু আমাদের ইমোশন হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের নৈতিকতা নিয়ে আসতে হবে। সেই নৈতিকতা আনার জন্য আমাদের প্র্যাকটিক্যাল এডুকেশন দরকার। দেখেন, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছিলাম, তখন কিন্তু কাজ প্রস্তুতকরণ কেমিস্ট্রিতে করেছিলাম। কীভাবে কাজ প্রস্তুত করা হয়, কীভাবে ইট প্রস্তুত করা হয়, কীভাবে সাবান প্রস্তুত করা হয়, যেগুলো আমি যেন লাভ কি আমি তো এটার কোনো চাকরির জীবনে আমি অ্যাপ্লাই করতে পারি না। কিন্তু যদি আমাকে একটা সাবান প্রস্তুতকরণ বা একটা মানে একটা ফ্যাক্টরিতে আমাকে নিয়ে যাওয়া যেত, এবং সেইখানে আমি 1 মাস আমাকে চাকরি করতে দেওয়া হলো, অর্থাৎ আমি কাজ করলাম বা আমি ফ্যাক্টরির জন্য কাজ করলাম, আমাদের 2 টাকা পকেট খরচ দিলে হতো, তাহলে আমার ইনকামও হলো প্লাস আমার পড়াশোনা হলো। আমরা উন্নত দেশে দেখেন অনেক অল্প বয়সী মানুষ ইনকাম করতেছে, অর্থাৎ যারা করতেছে তাদেরকে দিয়ে আপনি অফিস চালান, কাজ করান, সমস্যা নেই, ঠিক না? কাজের মাধ্যমে কিন্তু ট্রেনিং হয়। আমি যখন ল্যাপটপে চাকরি করতাম, তখন কিন্তু আমরা প্যারামেডিক কোর্স করেছিলাম 6 মাস, কিন্তু কোর্স করার পরে 1-2 চাকরি চলে গেল। তখন আমাদের 2 জনকে লোক নিয়োগ করা হলো, তারা কিন্তু ট্রেনিং করেন আমাদের কাছ থেকে, তারা কাজ করার মাধ্যমে 1 মাস 2 মাস কাজ করার মাধ্যমে সে দক্ষ হয়ে গেল। তাহলে কাজের মাধ্যমে কিন্তু দক্ষ হবে, কাজের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করা যায়। আপনি কম্পিউটারের প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ ইজ নট এসেনশিয়াল। আপনি কম্পিউটারে কাজ দেন, আপনি কাজ করতে করতে বা দেখতে দেখতে সে শিখে ফেলবেন। জি স্যার। ঠিক আছে? এরকম আমাদের সরাসরি কাজে অংশগ্রহণ করার জন্য প্র্যাকটিক্যাল এডুকেশন এর মাধ্যমে আমাদের গুরুত্ব করতে হবে। এবং দেখেন, আমরা নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছি না, আমার প্রশংসাপত্র দিয়ে ফেলি, সে স্কুল থেকে বেরোয় তাকে প্রশংসাপত্র আমি মনে করি যে এত সহজ সস্তায় দেওয়া উচিত না, এবং সেখানে একটা পার্সেন্টেজ থাকা উচিত। ঠিক আছে? চাকরির জন্য যেন তার একটা পার্সেন্টেজ থাকে। ঠিক আছে? আপনার কুইজ দেওয়া উচিত, আপনার গণিত অলিম্পিয়াড, আপনার এই ইংলিশ অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হতে পারে বা কুইজ হতে পারে, এবং সেইটার মাধ্যমে তাকে মেধার মূল্যায়ন করা উচিত। আপনার যদি শুধু প্রথম পরীক্ষা থাকে, A+ কীভাবে পেতে হবে, সারাদিন ব্যাগ নিয়ে স্টুডেন্ট দৌড়াবে, মানে এত কিছু দরকার নেই, আপনি এত চাপের দরকার নেই। আজকে যে করোনা পরিস্থিতি হয়েছে, এই করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু
আপনাকে ফিল করতে হবে যে নিজে শেখো। আজকে বাসে যারা অনেকে পড়তেছে শিখতেছে না তা না, আর অনেকে আছে যে না মাস্টার নিয়ে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাকে মাছ ধরে দিন। হ্যাঁ, যে যখন একটা প্রবাদ আছে কিন্তু যে মানে এক লোকে মাছ ধরার কথা বলছিল যে মাছ ভাই আমাকে মাছটা ধরে দেয়, প্রতিদিন মাছ ধরে দিচ্ছে, কিন্তু এটা কি ঠকানো না? যদি সে বলতো যে আমাকে মাছটা কেমন ধরতে শিখিয়ে দেয়, তাহলে কিন্তু দরকার নেই, ঠিক না? কারণ আমাদেরকে মানে যেটা জানতে হবে যে নিজে নিজে আত্মনির্ভরশীল হওয়ার প্রক্রিয়া শিখাতে হবে। আজকে করোনা ভাইরাসের জন্য এই দেখা গেছে যে অনেকে চিন্তা করতেছে যে পরীক্ষা হবে না, পরীক্ষা না হয় বলো অনেক কিছু দিচ্ছে, আমি তা মনে করি না। আমার আমার মনে হচ্ছে যে মানুষ মানে এমন জটিল কোনো কিছু নাই যেটা সে নিজে নিজে পারবে না। আপনি একটা কবিতার কথা বলেন, সংকল্প কবিতা বা এই আমি হব কবিতাটা, এটা কি সে বাসায় পড়ে শিখতে পারবে না? অবশ্যই। যদি বলা হয় যে এই জীবনানন্দ দাশের জীবনী সম্পর্কে একটু বলো, সে পারবে না? সে যদি বলে অবশ্যই পারবে। এমন কিছু কিছু আছে যে মূল সংখ্যা কাকে বলে, অমূল সংখ্যা বলে এমন সুন্দর করে লেখা আছে, সেটা বলে কি সে পারবে না? তাহলে আমি মনে করি যে আমাদের এই শিক্ষার মধ্যে আত্মনির্ভরশীল করতে হবে, সৃজনশীল করতে হবে। সেই সৃজনশীল যদি করা হয় তাহলে কিন্তু সৃজনশীল বলতে গেলে কিন্তু আমরা এই কিছু গাইডের থেকে প্রশ্ন এখন মানুষ গাইডের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে। কেন কেন গাইডের উপর নির্ভরশীল হবে? আমাদের বইটাকে যে মেইন বইটা সেটা আরো বড় করতে হবে, এটা আমি মনে করি, যেন এই বই পড়ে সে যে কোনো প্রশ্ন উত্তর দেখতে পারে, এবং তার সৃজনশীল প্রশ্নটা যেন গাইডের মানে গাইড করে দিয়ে দিতে হবে এমন কোনো কথা না। গাইড পড়লে পড়বে, গাইডের মতো গাইডও তো কোনো না কোনো শিক্ষিত ব্যক্তি লিখেন, তো সেটা করলে আরও তার এক্সপিরিয়েন্স পাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে গাইড না পড়েও যেন সে স্ট্যান্ড করতে পারে বা ভালো ভালো করতে পারে, ঠিক আছে? তো এইটাই আমি বলতেছি যে আমাদের শিক্ষার মধ্যে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে মানব ধর্মটা আনতে হবে। মানে মানব ধর্ম মধ্যে কি আপনার আমার মধ্যে সাম্প্রতিক সম্প্রীতি থাকতে হবে, ঠিক আছে? যে প্রত্যেকে মানুষ সেই চেতনাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আপনার শিক্ষার মধ্যে দেশপ্রেম আনতে হবে। আপনার দেশের প্রতি প্রেম নাই তাহলে তো হবে না। এই দেশের প্রকৃতি ইতিহাস আমরা জানতে চেষ্টা করি না বা জানার প্রয়োজন বোধ করি না, যে এই 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, এখন আমার সঙ্গে মেলার দিতে হবে, এই ফিলিংস কেমন থাকবে? সরকারি মানুষই যাবে, এখানে সরকার কেন বাধ্য করতে হবে? এই যে শিক্ষাগুলা মানে এগুলো অনেক অভাব আছে। তারপর আমি একটা পজিটিভ কথা বলবো, এটা সম্ভব, ঠিক আছে? এটা সম্ভব হবে আমাদের দেশের মানুষ, যেহেতু আমরা একটু গর্বিত, আমরা এই ভাষার জন্য যুদ্ধ করেছি, আমরা পাকিস্তান আমাদের গর্ব একটি সে মানে আপনার যেটাকে বলা হয় স্বেচ্ছাচারী দেশ থেকে আমরা রেহাই পেয়েছি। হ্যাঁ, আমরা জীবন যুদ্ধ করে এটা জয়ী করেছেন, যারা শহীদ হয়েছেন, মানে তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ অনেক কতটা সম্ভব। তো সেজন্য আমি মনে করি যে এই পরিবর্তনগুলো, এই পয়েন্টগুলো, কারণ আমার কথা হচ্ছে আমি যেগুলো বলছি এটাই হবে এমন কথা না, বা আরও চিন্তা করতে পারি আমরা, বা আমাদের দেশের আরও যারা সাধারণ মানুষ আছেন বা অসাধারণ মানুষ আছেন। এই যে দেখেন আজকে টক শো আমি একটা মাঝখানে একটা কথা ভুলে গেছিলাম, সেই কথাটা ভিন্ন জগতের আরেকটা উদ্দেশ্য ছিল যে সাধারণ এবং অসাধারণ। আমি আপনি সাধারণ মানুষ, আমরা কিন্তু কোনো চ্যানেলে নাই, আমরা কিন্তু নিজে একটা ফেসবুকে যে আজকে টক শোটা তৈরি করেছি, এর উদ্দেশ্য কিন্তু আমার জন্য না, এর কিন্তু আমি নিজেকে মানে প্রকাশ করার জন্য। আমার কথা হচ্ছে যে অনেক সাধারণ মানুষ যার মধ্যে অনেক অসাধারণত্ব আছে, তাদের তথ্যগুলো যদি আমাদের সরকার প্রধানের কাছে পৌঁছে, ওনার তো নিতে সমস্যা নেই। আমাদের সরকারকে সহযোগিতা করার জন্য 17 কোটি মানুষের প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যদি তার কাছে উপদেশগুলো যায়, সেগুলো যুক্তিসঙ্গত হয়, তাহলে তিনি গ্রহণ করবেন না তা না। সরকার কিন্তু আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, আমি নিরপেক্ষভাবে বলছি, উনি কিন্তু এইগুলো ঘাটাঘাটি করেন এবং অনেকের কথাগুলো অনেক গ্রাসরুট পর্যায়ে থেকে উনি সেই তথ্যগুলো গ্রহণ করেন এবং যুক্তি সঙ্গত মনে করেন তিনি সেই মানে সিদ্ধান্ত গ্রহণ করেন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি কি মনে করেন যে আপনার ভিন্ন জগতে, স্বপ্নের ভিন্ন জগতে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি? হ্যাঁ, শিক্ষার গুরুত্ব অবশ্যই বেশি, কারণ হচ্ছে যে আপনি একজন শিক্ষক, তিনিও কিন্তু মানে একজন শিক্ষক হয়েছে, শিক্ষক হয়েছেন। জি, একজন ডাক্তার, তিনি শিক্ষক হয়েছে, শিক্ষক হয়েছেন। একজন যে প্রধানমন্ত্রী, তিনি একজন শিক্ষক হয়েছে, শিক্ষক হয়েছে। তো শিক্ষার কোনো মানে বিকল্প নাই। আপনার শিক্ষার পরিবর্তনের মাধ্যমে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি, মানে যত কিছু পরিবর্তন হয়েছে আমরা সব কিছু শিক্ষার মাধ্যমে। এখন আমি এই যে শিক্ষক কথাটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি।
একটা হচ্ছে ফর্মাল শিক্ষক আর ইনফর্মাল শিক্ষক। আপনি দেখেন আমরা সবাই হচ্ছে একজন ছাত্র, সে তার ছোট বন্ধু ছোট ভাইকে যখন শেখাবে তখন সে তাদের জন্য শিক্ষক। আপনি যখন একটা অনার্স পড়ুয়া একজন ছাত্র, আপনি যখন একটা 9-10 স্টুডেন্টকে পাবেন তখন কিন্তু আপনি তাদের জন্য শিক্ষক। জি স্যার। একজন মা বাবা বর্তমানে যে আপনার এই যে স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে, এই যে মা বাবারা বা ভাই বোনরা তারা তাদেরকে পড়াচ্ছেন, ঠিক আছে, তারা কিন্তু তাদের শিক্ষক। তো এই জিনিসটা ঠিক করতে হবে যে শিক্ষক শিখাবেন, কিন্তু বলা হচ্ছে এই শিক্ষক হতে হলে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা গবেষণা করতে হবে, যেন তার মধ্যে পরিবর্তন নিয়ে আসা যায়। শিক্ষাটা তখনই সম্ভব হবে যখন কোনো কিছু পরিবর্তন আনা যায়, এবং সেই পরিবর্তনটা কীরকম সেটা ভালোর দিকে যেতে হবে। সেই পরিবর্তনটা অবশ্যই ভালোর দিকে যেতে হবে, সেটা জনকল্যাণকর হতে হবে, সেটা শান্তি সৃষ্টি করে হতে হবে, ঠিক আছে। তো আমি এই কারণেই এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। যত সেক্টর আছে, আপনি স্বাস্থ্য, যে দেখেন আমাদের যে করোনা ভাইরাসে আজকে আমাদের যে এটি এত প্রচেষ্টা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমাদের সরকার বা যারাই চেষ্টা করেছিল তারা কিন্তু মানে অনেকটুকুই ব্যর্থ হয়েছেন। এই যে আজকে দেখেন আমরা কেউ কোনো কিছু মানছিলাম, মানে আমাদের শহরে আপনি যান মাস্ক ব্যবহার করছেন, আমি যদি মাস্ক নিয়ে যাই তাহলে আমাকে বলেও আপনি কি করোনাকে ভয় পান, মানে এই যে মানে তারা তিরস্কার করে, ঠিক আছে। অথচ আপনার এই দেশে এখন পর্যন্ত যারা মারা গেছে বা সারা বিশ্বে যারা মারা গেছে, ঠিক আছে, মৃত্যুবরণ করেছেন ডিউ টু করোনা, সেটা আমি মনে করি যে আপনি আপনারা কোনো না কোনোভাবে আমরা দায়ী। এই দায়িত্বটুকু কিন্তু আমরা ফিল করা উচিত, তাই না? একজন মানুষ মারা গেল, তার জন্য আমি দায়ী হই, তার জন্য আমাকে শাস্তি হবে। আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে গলাকাটার একটা বিমান হয়েছিল, তখন কিন্তু বিশাল আন্দোলন। একজন মানুষ কেন মারা যাবে, বা একটা বাসের একটা স্টুডেন্ট মারা গেছে, বিশাল আন্দোলন হয়েছে। আজকে যে আপনি এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমাদের কোনো হেডিক নেই, আমরাই তো রেসপন্সিবল। আমরা যদি একটু সামাজিক দূরত্ব মেনটেন করতাম, ঠিক আছে, সামাজিক দূরত্বটাকে মেনটেন করতাম, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতো না। কারণ সামাজিক দূরত্বটাকে এখানে WHO মধ্যেও কিছু মানে সিদ্ধান্তের আমি মনে করি যে তেমন বেশি না, অল্প একটু রুট, সেটা হচ্ছে সিরিয়াল মেনটেনিং, যেখানে হাত ধোয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সামাজিক দূরত্বটাকে কম গুরুত্ব দিয়েছে। কিন্তু সামাজিক দূরত্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং অনেকেই কিন্তু আমি অনেক দর্শন দেখেছি যে সামাজিক দূরত্বটা কথাটা ভুল বলছে। আসলে সামাজিক দূরত্ব কথা খুব সুন্দর একটা শব্দ। আমি বললাম না আমার বাসায় যায়, এটাই বলে সামাজিক দূরত্ব, অর্থাৎ সামাজিকতা মেনটেন করলাম। আপনি আসছেন, আমি কিন্তু আপনাকে সহজে ঘরে বসতে দিলাম না, কি করলাম, আপনাকে স্প্রে করে দিলাম। স্প্রে করে আপনার পায়ে শার্টে সব জায়গায় স্প্রে করার পরে আপনাকে বসতে দিলাম, অথবা সরাসরি ভিতরে বারান্দায় কোথাও বসতে দিলাম, এটাকে বলে সামাজিক দূরত্ব। আপনার সঙ্গে হিংসিত করলাম না, এটাকে বলে সামাজিক দূরত্ব, ঠিক আছে। শারীরিক দূরত্ব থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম, আপনাকে আমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিলাম না, আপনাকে আমি জন্মদিনে দাওয়াত দিলাম না, এটাকে বলা সামাজিক দূরত্ব। তো এই যে জিনিসটার ব্যাখ্যাটা আমাদের ক্রাইসিস আছে, আমরা সেটা বুঝতে পারি না। আজকে যখন দেখেন আমাদের যে মানে সরকারের কথা শুনে না ঠিক তা না, এই যে মাস্ক পরার জন্য নিয়ম করেছিল প্রথম একদম স্ট্রিক্ট ছিল যখন সরকার, হ্যাঁ, তখন কিন্তু সবাই মাস্ক পরে বের হয়েছে, কিন্তু মাস্ক পরে কি হচ্ছে ভিড়ের মধ্যে, এই যে প্রচন্ড ভিড়ের মধ্যে গাদাগাদি, কিন্তু এই জীবাণুটা এত ছোট, সেটা আমাদের বৈজ্ঞানিক শিক্ষার দরকার ছিল। আমাদের বৈজ্ঞানিক শিক্ষার অভাবের কারণে আমরা যদি জানতাম, বিজ্ঞানটা জানতাম, তাহলে কিন্তু আমরা নিজেই দূরে থাকতাম। কেন দূরে থাকতাম? এই ভাইরাসটা অতি ক্ষুদ্র, এটা হ্যাঁ WHO বলছে যে অন্য ভাইরাসের সাথে বড়, আরে বাবা ভাইরাস ক্ষুদ্র মানে ক্ষুদ্র, সেই ক্ষুদ্রের মধ্যে অপেক্ষাকৃত বড় হচ্ছে এই করোনা ভাইরাস। কিন্তু তার মানে না একটা ধোলা বালির চেয়ে বড়। আপনি যদি এই ধরেন একটা টিনের ঘরের ভিতরে আছেন, টিনের একটা ছিদ্র আছে, সেই ছিদ্রতে যদি সূর্যের আলো আসে, তখন সেই আলোটার মধ্যে রশ্মিমণ্ডলের জন্য অসংখ্য বালু ধুলাবালি উঠতেছে না, তখন কিন্তু আপনার কাছে এই সময় এত ধোলা, অথচ আমরা সাধারণ ছায়ার মধ্যে বুঝতে পারি না যে এত ছায়া ধুলা দেওয়া আছে। ঠিক সেরকম আমাদের এই ভাইরাসগুলো তো এই ধুলা কোনার যেতে আরো হাজার গুণ ছোট। তাহলে ওই ভাইরাসগুলা অবশ্যই একজন হাঁচি কাশি দেওয়ার পরে এই বাতাসের মধ্যে, এই বদ্ধ বাতাসের মধ্যে প্রায় কয়েক ঘন্টা জীবিত থাকে। জি স্যার। তাহলে এই কয়েক ঘন্টা যে জীবিত থাকে, এখানে যেই আসবে, যেই শ্বাস প্রশ্বাস নেবে, তারই কিন্তু হবে। এখন আপনার মাস্ক বলেন, আমরা যখন TBM ল্যাবরেটরিতে কাজ করেছি, আমরা কিন্তু ডায়াগনোজ করেছি, আমরা কপ পরীক্ষা করেছি, তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আসলে মাস্ক খুব একটা প্রোটেক্টিভ না।
আপনার এই মাছ দিয়ে হাজার হাজার জীবন যাবে। কাজে আপনার মাছটা মানে একেবারেই মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। অর্থাৎ আমি ব্যবহার করলাম এই কারণে যে আমি যদি হাঁচি বা কাশি দিই তাহলে এটা যেন ড্রপলেটগুলো না ছড়িয়ে না, কারণ এটা ড্রপলেট তৈরি হয়ে যে ইনফেকশন ডিজিজ আমাদের এটাই জানতে হবে যে অ্যাজ লাইক এজ আদার মানে ফ্লোরাল ডিজিজ এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মতো টিবি রোগের মতো সেটাও ব্যাকটেরিয়ার মতো এটাও হাঁচি কাশি এবং কথার মাধ্যমে ছড়ায়। তো যেহেতু কথার মাধ্যমে ছড়ায় সেজন্য আমাদের অ্যাটলিস্ট মানে মানে 3 থেকে 6 ফুট দূরে থাকা উচিত। কিন্তু সেই জিনিসটা আমি মনে করি আমরা বোঝাতে সম্ভব না, বা আমরা যারা বোঝাইছি তারাও বোঝে না। আমি কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে এই মানে আমাকে একটা বাসের মধ্যে উঠতেই হয়েছিল, মানে আমি দেখলাম যে একটা লোকেও মাছ দিতে পারবে না, সেগুলো শিক্ষিত সবাই ছিল। এখন শিক্ষিত লোক যদি না জানে তাহলে অশিক্ষিত লোক আমি কি করবে বলে, ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি যে আমরা ঐক্যবদ্ধভাবে একটা দেশকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেকটি মানুষের সাথে মানে একটা দৃঢ় সংযোগ থাকতে হবে, আমাদের চিন্তা করতে হবে। এবং এখানে আমি আপনাকে বলি যে আমাদের গণতান্ত্রিক শিক্ষাটা আমাদের সবার দরকার। আমার কি দরকার? আইনগত শিক্ষাটাও দরকার। জি, আমি যদি আইনগত শিক্ষাটা যারা আমার প্রয়োগ হয়, যে আমি যদি আইন ভালো না জানি তাহলে আমি কি জানলাম? আমি তো নিজের আইন সম্পর্কে জানি না, আমি তো আইনের মধ্যে শ্রদ্ধাশীল হওয়া উচিত, এটা আমার একটা কর্তব্য সেটা জানি না। তার কাজেই মানে শিক্ষার কোনো বিকল্প না। আমরা শিক্ষার মাধ্যমে সকল কিছু পরিবর্তন করতে হবে এবং সেটা বৈজ্ঞানিকভাবে, যেটা আমাদের জনকল্যাণ করবে। জি স্যার, ধন্যবাদ স্যার। তো প্রিয় দর্শক, আমরা অলমোস্ট শেষের পর্যায়ে আসছি, শেষের পর্যায়ে চলে যাব। তার আগে স্যার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে বর্তমানে করোনা ভাইরাসের জন্য বিভিন্ন বোর্ড পরীক্ষার্থীরা যেমন জেএসসি, পিএসসি, এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না, তো ওই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? জি হ্যাঁ, আমাদের যে আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে মা বাবা যারা আছেন বা যে যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আসলে নিজেরাও পড়াশোনা করতে পারে এবং এটা এমন কোনো গুরুত্বপূর্ণ না। এবং সেই ক্ষেত্রে এটা আমার চিন্তা ভাবনা, যে ভিন্ন জগতে আমি নাম দিয়েছি, সেটা হচ্ছে যে মানে সরকার কীভাবে চিন্তা করছেন সেটা আমি জানি না, বা আমার ধারণার সাথে মিল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আমি মনে করি, এটা আমি আমার যুক্তি বলছি, সেটা হচ্ছে যে মানে অসম্ভব বলতে কোনো কিছু না। আপনি দেখেন যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হবে, এবং আমাদের এই সরকার কিন্তু আপনার সব কিছু মোকাবেলা মানে করছেন, যেহেতু শিক্ষাটা কেন বঞ্চিত থাকবে আমি যেটা মনে করি। সকল সেক্টরগুলো আছে, আপনার যানবাহন থেকে শুরু করে আপনার মিল ফ্যাক্টরি, আপনার অফিস সব কিছু চলছে। আপনি জানেন আমি একজন শিক্ষক, এরকম মানে আপনার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে যারা শুধু টিউটর, যারা টিউশনি করে তারা জীবিকা নির্বাহ করে, এবং আপনার বিভিন্ন বেসরকারি স্কুল বলেন বা মানে প্রাইভেট স্কুলগুলোতে বলেন, তারা কিন্তু খুব সর্বোত্তম চাকরি করে, কিন্তু এই ব্যানারের কারণে তারা স্টুডেন্ট পড়ায়, তাদের জীবন চালায়, কিন্তু তারা কিন্তু মানে কোনো প্রণোদনা পাচ্ছে না। তারা শিক্ষকতার কারণে তারা আপনার মান সম্মানের চিন্তা করে কারো কাছে টাকা ধার করতে পারে না, চলতেও পারে না, কোনো কিছু বলতেও পারে না, ঠিক আছে? কিন্তু তাদের জন্য আসলে পথ করা উচিত। তবে এটা ঠিক আছে, যারা শিশু তাদের জন্য মানে শিশুদের আছে অধিকার, বাঁচার অধিকার আছে, কিন্তু তাদেরকে বাঁচার জন্য আমরা যারা ঘোরাফেরা করছি তাদের জন্য তাদের অনেক নিয়ম মেনে চলা উচিত। যেমন আমি ঘরে যাওয়ার আগে কিন্তু আমি সমস্ত ড্রেস আমি কিন্তু বাহিরে মানে একটা ড্রেস থেকে সেই ড্রেস চেঞ্জ করে আমি পরিষ্কার হয়ে তারপরে ঘরে প্রবেশ করি, যেন আমার মাধ্যমে জীবনে ঘরে প্রবেশ না হয়, যেন আমার সন্তানের নিরাপত্তার জন্য, শিশুর নিরাপত্তার জন্য আমাদের মানে বর্তমান সরকার যেটা করছেন সেটা অবশ্যই তাদের জন্য। তবে সেটার জন্য মানে পড়াশোনা যাতে বন্ধ হয়ে থাকে সেটার বিকল্প পথ খুঁজতে হবে। যেমন বন্যার মধ্যে কিন্তু মানুষ কি খায়? শুকনা মুড়ি, শুকনা চিরা এবং গুড় এগুলো খায়, কারণ এবং আপনার পানি বিশুদ্ধ করার কোনো ফুটিয়ে না, অ্যালার্ম ব্যবহার করা হয় বা আপনার হাইড্রোজেন ট্যাবলেট ব্যবহার করে পানি বিশুদ্ধ করা হয়। এটা একটা বিকল্প পদ্ধতি। শিক্ষার বিকল্প পদ্ধতি যে অনলাইনে ক্লাস, এটা অসম্ভব কোনো কিছু না। এবং আমরা আমাদের সরকার যদি মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে ছাত্রদেরকে কিস্তির মাধ্যমে কিস্তির আকারে মোবাইল দিতে পারেন বা তাদের জন্য আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে কম দামে মোবাইল দিতে পারেন, তাহলে সেই অনলাইনের ক্লাসটা তারা করতে পারে, ঠিক আছে? এবং সেটা এরকম হতে পারে যে মোবাইলগুলো স্কুলেরই থাকলো, স্কুলে শুধু তারা ব্যবহার করে এবং তারা জমা দেবে, কারণ মানে মোবাইল তো আসলে ছাত্রদের জন্য ব্যবহার মানে নিষেধ, উন্নত দেশগুলোতে অনেক হার্মফুলও আছে, যেরকম উপকার আছে সেরকম ক্ষতিও আছে। তো সেই জন্য এটা একটা বিতর্কিত বিষয়, যা আমাদের অনেক সময় নেটওয়ার্ক থাকে না প্রবলেম। কিন্তু তারপর আমি যারা বললাম যে নিজে শিখো, নিজে কিছু করে দেখো,
হচ্ছে যে যতটুকুই পড়া হোক সে 3 মাসে বা 2 মাসে যতটুকু পড়ে সেটার উপর যে একটা পরীক্ষা হয় এটাতে পার্সেন্টেজ দেওয়া যায়। ধরেন আপনি 100 মধ্যে মনে করেন যে 75 পেলেন, তাহলে 1000 কত পেলেন? 750। তাই না? তাহলে আমাদের তো সবটা পরীক্ষা দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমাদের এই একজন আপনি জিরো লেভেল থেকে মাস্টার্স পাস করেছেন, আপনি একটা চাকরি কিনে দিচ্ছেন, আপনার কত নম্বর পরীক্ষা হয়? 100। এবং সেই 100 নম্বরের পরীক্ষা কিন্তু আপনাকে জাস্টিফাই করা হয়। আপনি এই পর্যন্ত কি জানেন, আপনার কি বেসিক নলেজ আছে? তাহলে আপনার যদি 100 নম্বরের পরীক্ষা যদি আপনার এই পর্যন্ত জিরো থেকে মাস্টার্স পর্যন্ত আপনাকে জাস্টিফাই করতে পারে, তাহলে 100 নম্বর বা 50 নম্বরের একটা পরীক্ষাতে আমরা একটা পিএসসি বা জেএসসি বা এসএসসি স্টুডেন্টদেরকে আমরা জাস্টিফাই করতে পারি না? অবশ্যই সম্ভব। সেটা আমাদের সদিচ্ছা এবং সেটা চিন্তা করতে হবে। যেমন শুধু একদিন যাবে, ছাত্রছাত্রীরা শুধু একদিন প্রতিষ্ঠানে যায় পরীক্ষা দিবে, অথবা 2 দিন, মানে কথা বললাম, একদিন হতে পারে বা 2 দিন হতে পারে, যে কিন্তু 10 দিন যাওয়া দরকার নেই। তাহলে একদিন যদি পরীক্ষা দেয়, সেখানে আমি আরেকটা কথা বলবো, যেদিন পরীক্ষা থাকবে, ধরেন 9টা থেকে 10টার সময় পরীক্ষা দিবে, তার আগে থেকে এবং পরীক্ষার 2 ঘন্টা পর পর্যন্ত যদি আমাদের সরকার সব কিছু বন্ধ করেছে, সকল কিছু বন্ধ করে দেবে, মানে যোগাযোগ ব্যবস্থা সব কিছু বন্ধ করে দিলেন, হ্যাঁ, মানে ব্যবসা থেকে শুরু করে তাদেরকে বলে যে 2 ঘন্টা পরে তারা করে দিবে, তাহলে কিন্তু তার পরীক্ষাতে তার নিরাপদে বাসা চলবে, তারপরে আপনার সব কিছু করে দেবেন। এবং এইভাবে আপনার এইচএসসি এসএসসি থেকে শুরু করে আপনার সকল লেভেলের পরীক্ষা নেওয়া যেতে পারে। এবং আমি আরেকটা কথা বলবো যে আমাদের করোনা ব্যবস্থা অনেকটা দুর্বল রয়েছে এবং সেই দুর্বলতে আরও দুর্বল হতে থাকবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের কোনো টিকার প্রয়োজন করবে না। আমি যেটা মনে করি যে এটা ইনফ্লুয়েঞ্জার হয়ে গেছে এবং বর্তমানে সবারই কিন্তু হচ্ছে, কিন্তু মানে এত মহামারী এত ধারণ করছে না। তো যাই হোক, তো এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাপার, এটা এত বেশি বিশ্লেষণ আমি জানি না, কিন্তু আমি মনে করি যে এটা সম্ভব। এবং আপনার ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবেন কথা না, প্রয়োজন 3 মাস পিছিয়ে দাও বা 4 মাস পিছিয়ে দাও, এবং পরবর্তী বছরে একটু বেশি সময় পাচ্ছে, তারা 1 বছর নাই ব্যবহার করবো, তারা 1 বছরের জায়গায় 8 মাস বা 9 মাস ব্যবহার করবো, সেজন্য সিলেবাস মিলে করবো। আপনার পরীক্ষা হতে পারে 17 সাবজেক্টের ব্যাপার নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি, মানে গণিত এবং বিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ, গণিত, বিজ্ঞান এবং ইংরেজি, বাংলা 4টা সাবজেক্ট হতে পারে, অথবা আরেকটা সাবজেক্ট হতে পারে সাধারণ জ্ঞান, যে সাবজেক্টগুলো সব কিছু মিলেন আপনি 100 নম্বর পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার মতামত। এবং সেটা আমি আমার মনে হয় যে আমাদের এই মেসেজটা যদি আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে যায় এবং তারা যদি চিন্তা করে যে আসলে চিন্তা করে অনেক সুন্দর সমাধান করতে পারে, তাহলে আমি মনে করি যে মানে আমাদের এই সরকার যদি পিছিয়ে যাওয়ার সরকার না, এবং এটা মুজিব শতবর্ষ খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে এটা জোরপূর্বক কোনো কিছু না, জাস্ট হচ্ছে যে ফ্লেক্সিবলের মধ্যে করে এটা সম্ভব। পরীক্ষার সাজেশন সীমিত করে দেয়, সেই সীমিত সাজেশন করে একটু পরীক্ষা হোক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলে ওটু পাসটাকে আমি সমর্থন করি না। এটা হচ্ছে একটা শিক্ষা আমাদের কলঙ্ক তৈরি হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ স্যার আপনার এই মহৎ উদ্দেশ্যের জন্য। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। আমাদের প্রথম পর্ব আজকে ভিন্ন জগতের টক শো শিক্ষার পরিবর্তন। তো আমি শেষ করার আগে কিছু বলতে চাই যে যদি টোটালটা যদি আজকে আমি সামারাইজ করে আপনাদের সামনে তুলে দিই, তো একটা পরিবার, একটা সমাজ এবং একটা রাষ্ট্র তৈরি করতে আমাদের অবশ্যই শিক্ষার পরিবর্তন অনেক গুরুত্বভাবে দরকার, এবং সেটা আমাদের অবশ্যই প্রয়োজন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না এবং আমাদের প্রথম পর্ব শেষ করে দিতে চাই। আমরা আবার নেক্সট দ্বিতীয় পর্বে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, যদি আপনারা আমাদের এই টক শো ভিন্ন জগতের এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে, এবং সাথে সাথে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরও মানুষ জানতে পারবে এবং আমাদের টক শো সম্পর্কিত বিষয়বস্তু অবগত হতে পারবে। তো আর কিছু বলতে চাই না আমি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।